আমরা নিরাপত্তা দিচ্ছি, তোমার কোনো দোষ নাই, তোমার পারিবারিকভাবে তোমার যদি সমস্যা হয় আমরা তোমাকে আর্থিকভাবে সাহায্য করব। এবং নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তাদেরকে বোঝানো হয় যে এটা করা একটা বড় কাজ, একটা মহৎ একটা পরের একটা বড় একটা উদ্দেশ্যের জন্য আপাতত এই ছোটখাটো ফোন করছে, এটা করা ঠিক আছে। তা না হলে তো করা সম্ভব না। আমি কেমন করে করবো? আমি কোনোভাবে আমি চিন্তা করে পাই না যে কেমন করে একজন মানুষ একদম পুরোপুরি নিরপরাধ একটা শিশু কিংবা একটা মহিলাকে কিংবা একটা মানুষের বাসে আগুন ধরে দিতে পারে। কাজেই তাদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে যেটা তোমাদের অস্তিত্বের প্রশ্ন, তোমরা এটা করে যদি কোনোভাবে এটা করতে পারো, তুমি যদি দেখাতে পারো যে তুমি খুবই শক্তিশালী, তুমি এত এখানে অরাজকতা তৈরি করতে পারো যে মানুষজন ভয় পেয়ে বাধ্য হয়ে কোনো না কোনো ভাবে যুদ্ধাপরাধের বিচারটা বন্ধ করে দেয় কিংবা স্থগিত করে দেয় দিয়ে, তাই না? কাজে এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। আপনি যেমন বলেন তেমনটি আমাদের একাত্তর সংযোগে এসে ব্যারিস্টার রফিকুল হক, ডক্টর শাহদিন মালিকও তারাও বলেছেন যে জামাত শিবির আসলে এই সন্ত্রাস সহিংসতার পেছনে পুরো দায়ী। কিন্তু বেগম খালেদা জিয়া এটিকে বলেছেন রাষ্ট্রীয় সন্ত্রাস এবং তিনি বলেছেন দেশব্যাপী সন্ত্রাস সহিংসতা করছে সরকার। এ প্রসঙ্গে আপনার মন্তব্য? কেউ যখন এই ধরনের একটা কথা বলে, তাই না, তখন আমি ঠিক জানি না, সাধারণ মানুষ তো পোকা না, তাই না? ওদেরকে যদি বললে কি ওরা বিশ্বাস করবে? ওরা কি জানে না? ওরা নিজেরা কি ঘর থেকে বের হয় না, তাই না? তাদেরকে তো খবরের কাগজ পড়ে কিংবা টেলিভিশনে পড়ে কিংবা একটা বিবৃতি পড়ে তো জানতে হচ্ছে না। তারা তো এই দেশের মানুষ, তারা তো ঘর থেকে বেরোচ্ছে। একজন মা যখন সন্তানকে স্কুলে পাঠাচ্ছে, মার জান ধুকধুক করতে থাকে যে আমার ছেলেটা কি আজকে পুড়ে যাবে, আজকে কি সে কোনো জায়গায় ককটেলে বিস্ফোরিত হবে না ঠিকভাবে ফেরত আসবে। কাজেই আমার মনে হয় যে এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু বোঝা উচিত যে দেশের মানুষ বোকা না, তাদেরকে যা খুশি একটা বলে দিলে তারা বিশ্বাস করবে না। এই দেশের মানুষ কিন্তু সাংঘাতিক ভাবে পলিটিক্যাল। আমার কিছু বিদেশি বন্ধু বান্ধব আছে, তারা যখন এখান থেকে যা আমি জিজ্ঞেস করি তুমি যে দেশের থেকে গেলে তুমি বলো দেখি দেশটা তোমার ধারণাটা কি, সবাই প্রথম বাক্য বলেছে যে এই দেশের মানুষ কিন্তু অসাধারণ ভাবে পলিটিক্যাল, তারা কিন্তু খুব ভালো পলিটিক্স বুঝে, পলিটিক্যালি কনসিয়াস। যে দেশের মানুষ, এই দেশে আসলে এত পলিটিক্যাল সমস্যাগুলো কেন হয় তাহলে? আমি আমার মনে হয় নেতৃত্বের সমস্যা আছে। আপনি নিশ্চয়ই খবরের কাগজ পড়েছেন, যদিও খবরটা খুব প্রচার হয় নাই, কিন্তু আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি যে গাইবান্ধায় আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা মিলে তারা ঠিক করেছে আমরা একসঙ্গে থাকবো, আমাদের এই শহরে আমরা কোন রকম সন্ত্রাস সহ্য করবো না। এত সুন্দর একটা ব্যাপার এই দেশে ঘটেছে, তাই তো? এবং আমি পরে দেখলাম যে নীলফামারীতে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তাই আমাদের দেশে যদি যারা নিচের দিকে রাজনীতি করেন তারা যদি একত্র হয়ে পাশাপাশি বসে তারা যদি দেশটাকে কোন দিকে যেতে হয় ঠিক করতে পারেন, তাহলে আমার উপরের দিকে মানুষগুলি কেন পারেন? আমি এটা বুঝি না আসলে, তাই না? কাজে আমার মনে হয় যে এটা হয়তো আপনার কাছে মনে হচ্ছে নেতৃত্বের সংকট। নিশ্চয়ই তাই হবে, কারণ ছোট মানুষ তো যারা নাকি বড় নেতা না, তাদের একটা ছোট এলাকা নিয়ে তাদের মাথা ব্যথা, তাদের এই এলাকার তারা বাচ্চারা যেন স্কুলে যেতে পারে, তারা যেন ঠিকভাবে জীবন ধারণ করতে পারে, তাদের জন্য সন্ত্রাস না হয়, সেই জন্য তারা একত্র হয়ে ওই এলাকার মানুষজনকে নিয়ে তারা একত্র হতে পারলেন। তাহলে বড় মানুষরা কেন পারবেন না? তারা তো তাদের দায়িত্ব তো পুরো দেশটা। এই সংকটের পেছনে কারণগুলো কি? আসলে নেতৃত্বের সংকট, নেতৃত্বের মধ্যে কি আসলে ক্ষমতার লড়াইটা আসলে মূল ব্যাপার? ক্ষমতার জন্য সব জিনিস তো আমি ভালো বুঝতে পারি না। আমি মোটামুটি ভাবে বুঝতে পারি যে এই গণতন্ত্র নিয়ে তো আমরা কথা বলছি। তো এখন আমার কাছে সবসময় একটা প্রশ্ন যে আমাদের দেশে কি আসলে গণতন্ত্র আছে? প্রথমত যখন সংসদটা তৈরি হয়, বিরোধী দল একদিনও সেই সংসদে যায় না, একটা দিনও যায় না, শুধুমাত্র তার সিটটাকে বাঁচানোর জন্য হয়তো একদিন গিয়ে কিছুক্ষণ থেকে আসলো, তাই না? তাহলে এই যদি আমাদের সংসদের নমুনা হয়, গণতন্ত্রের নমুনা হয়, তাহলে আমার ইলেকশনের জন্য আমি এত হইচই করে আমি কেন মারা যাচ্ছি? আমাকে বোঝাতে হবে যিনি নির্বাচন করে আসছেন তাকে সংসদে বসতে হবে। একজন হলে তো সংসদে বসে, আমি দেখেছি যে একজন মানুষও যদি থাকে সবাই তার বিরোধী, সে যদি সত্যি কথাটা বলে সে তার কিন্তু গুরুত্ব থাকে, কিন্তু আমাদের সংসদে ওরা কখনো বসেন না সেখান থেকে। তাহলে কি আমরা কি গণতন্ত্রের দিকে আগাচ্ছি? আমাদের যদি বড় রাজনৈতিক দলগুলোকে দেখি, তারা কি সেই দলের ভিতরে কি এক ধরনের গণতন্ত্র আছে? তার ভিতরে যারা আছে তারা কি কথা বলতে পারছেন? আমরা দেখতে পাই যে একজন মানুষ যদি কথা বলেন, সেই কথাটা যদি কোনো একজন নেতার পছন্দ না হয় তাকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে, কিংবা সবাই চুপচাপ থাকেন, একজনই সব সিদ্ধান্ত নেন। কোথাও তো সেই গণতন্ত্রটা নাই আসলে সেভাবে। গণতান্ত্রিক চর্চা এবং প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি মনে করছেন আমাদের দেশে আসলে মূল সমস্যাটি রয়ে গেছে? সব মিলে শুধু নির্বাচনটাই হয় এবং সেই নির্বাচনটাকে আমি বলছি গণতন্ত্র। আমার মনে হয় যে আরেকটা ধাপ এগোতে হবে, তাই না? আমাদের শুধু নির্বাচনে সন্তুষ্ট থাকলে হবে না, আমাকে গণতন্ত্রটা সত্যিকার অর্থে আমরা যেটা গণতন্ত্র বলি সেটা আমাদেরকে দিতে হবে। এবং নির্বাচন প্রসঙ্গে আপনি একটা কথা বলেছিলেন, আমি সেখানে আসবো, তার আগে আমি একটু যেতে চাচ্ছি মুক্ত খবরের খুদে সাংবাদিক সুস্মিতা সেনের কাছে। সে এই বছরের 28 নভেম্বর শাহবাগে যে বাসে আগুন দিয়ে পোড়ানো হলো, সেখানে যে 20 জন মানুষ আহত হয়েছিল এবং বেশ কয়েকজন মারাও গিয়েছিল, সেখানে সে ছিল। আমি সুস্মিতার সাথে সংযুক্ত হতে চাচ্ছি। সুস্মিতা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুস্মিতা, আমি শুনতে চাই কি ঘটেছিল, কারা এসে এরকম আগুন জ্বালিয়েছিল, কি ঘটেছিল সেই দিন? সেই দিন বিকালবেলা আমি আর মা বিহঙ্গ করে যাচ্ছিলাম বাসে।
সবসময় মহিলা সিটেই বসা হয়, কিন্তু সেদিন কেন জানি না একদম গেটের সাথে যে সিটটা আছে ওখানে আমি আর মা বসেছি। আমি একদম জানলার সাইডে আর মা পাশে ছিল। যখন শাহবাগে শিশু পার্কের সামনে আসলাম, তখন হঠাৎ করে মানে আমি খেয়াল করিনি যে কে করেছে, কিন্তু একদম আমাদের সামনে একদম অনেক আগুন। আর মানে সবাই অনেক ভয় পেয়ে গেছে, চিল্লাচিল্লি। ওই সময়টা না মাথায় কিচ্ছু কাজ করতেছিল না, মানে কি করব কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। মা কখন যে নেমে গেছে আমি এটাও বলতে পারি না। আমি ভিতরে চলে গেছি। তো ওই সময় আমি যে নামবো এটাও আমি বুঝতে পারতেছিলাম না। পরে বাইরের থেকে মা আমাকে ডাকতেছে যে সুস্মিতা তুমি নামো, মানে তুমি কি ভিতরে আসছো? তখন আমি বলছি যে হ্যাঁ মা আমি আসছি, আমি নামতেছি। আমি ওই আগুনের উপর দিয়ে নেমেছি। নামার পরে দেখি যে মা পুড়ে গেছে, মার 2 হাত পুড়ে গেছে, পেট মুখ পুড়ে গেছে। আর রাস্তা একদম খালি ছিল, কেউ ছিল না। তা আমি কোন রকম ভাবে রাস্তাটা পার হয়ে একটা রিক্সা নিয়ে ঢাকা মেডিকেলে যাই। ধন্যবাদ সুস্মিতা। আমরা একটু সুস্মিতার মায়ের কথা শুনতে চাই। গীতা সেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গিয়েছিলেন তাদেরকে দেখতে বার্ন ইউনিটে, তিনি কিছু বক্তব্য দিয়েছিলেন, সেটি একটু শোনার চেষ্টা করব।